সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর টেস্ট ও টেস্ট পরীক্ষার যে সুপার সাজেশনটি আছে, এই সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব যে বাংলা প্রথম পত্রে যে তোমাদের টেস্ট যে পরীক্ষাটি হবে, এই পরীক্ষার তোমাদের যে সুপার সাজেশনটি আমরা দেখব। এই সাজেশনটি তোমরা ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখি নেই যে তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র টেস্ট পরীক্ষার সাজেশন। গদ্য থেকে তোমরা পড়তে পারো যে পত্রপ্রকার, সুবা, বই পড়া, এটি তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের ৩টি স্টার মার্ক দেওয়া হয়েছে। সুবা এবং বই পড়া তোমরা অবশ্যই পড়বে। আর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তোমাদের ৩টি স্টার মার্ক দেওয়া হয়েছে। এটি তোমরা পড়বে। তারপর হচ্ছে নিম গাছ, শিক্ষা ও মানুষত্ব, কপোতাক্ষ নদ, এটি তোমরা পড়বে। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই। তারপর হচ্ছে উমর ফারুক, সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা, এটি তোমাদের যেখান থেকে তোমাদের প্রশ্নটি থাকবে। আমরা তোমাদের এই যে তোমাদের সৃজনশীল বাংলা প্রথম পত্রে যে সৃজনশীলগুলো আসতে পারে, সে তোমাদের এই অধ্যায়গুলো গদ্য কবিতাগুলো তোমরা পড়তে পারো। তারপর আমরা দেখব যে তোমাদের বাংলা প্রথম পত্রের যে গদ্যাংশ সুবা, এখান থেকে দেখব যে তোমাদের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্ন কাঠামোটি দেখি। যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে, সুবা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন? উত্তরটি হচ্ছে সুবা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তারপর হচ্ছে সুবা জলকুমারী হলে কি করত? উত্তরটি হচ্ছে সুবা জলকুমারী হলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত। তারপর হচ্ছে সুবা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন? উত্তরটি হচ্ছে যে নিজের প্রতি প্রতাপকে আকর্ষণ করার জন্য সুবা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে। তারপর হচ্ছে অনিমেষ শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে অনিমেষ শব্দের অর্থ অল্পক, অপলক বা পলকহীন। সুবা গল্পের সুবার বাবার নাম কি? এটি তোমরা পড়বেই, যে এটি তোমাদের আসতেই পারে। সুবা গল্পের সুবার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। সুবার বাবার নাম কি? যে বাণীকণ্ঠ। সুবা গল্পের কাকে অকর্মণ্য অকর্মণ্য বলা হয়েছে? সুবা গল্পের গোসাইদের ছোট ছেলে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে। অকর্মণ্য বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? ১৯১৩ খ্রিস্টাব্দে। প্রতাপ সুবাকে কি বলে ডাকতো? প্রতাপ সুবাকে সু বলে ডাকতো। প্রতাপের প্রধান শখ কি? সুবা গল্পের পিতামাতার নীরব হৃদয়বারের মতো বিরাজ করছে কে? প্রতাপ সুবা মর্যাদা বুঝতো কেন? তারপর হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো যে আমরা দেখে নেই, যেগুলো তোমাদের ৩টি স্টার মার্ক দেওয়া হয়েছে, সেগুলো তোমরা বেশি ফলো করবে। যে কালো চোখে কি তর্জমা করতে হয় না কেন ব্যাখ্যা করো। প্রতাপের প্রতি তার মা-বাবার নিরাশ হবার কারণ বুঝিয়ে লেখো। সুভা কলকাতায় যেতে চায় না কেন? সুভার সমস্ত হৃদয় বাষ্পে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। আমরা তোমাদের এই সুভা গল্পের এটিও দেখে নিলাম যে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের কি আসতে পারে। তারপর আমরা দেখবো যে পত্রপ্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখান থেকে তোমাদের যে এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করি। যেহেতু তোমাদের ভিডিওটি লং হয়ে যাবে, প্রত্যেকটি অনুশীলনে তোমাদের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের যে টেস্ট পরীক্ষাটি হবে, যে নমুনা প্রশ্নটি কিরকম হবে, আমাদের চ্যানেলে দেওয়া আছে। প্লে লিস্টে তোমাদের দিয়ে দেব। প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন। তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই বইটি কিন্তু এই বইটি তোমরা দাগানো পাবে, এভাবে তোমরা দেখতে পারো। এবং যদি তোমরা এটি পিডিএফ চাও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা এই পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। বিদ্যাসাগর তার উপাধি, তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন। সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে
জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে বাংলা গদ্যের জন্য তাকে জনক বলা হয়ে থাকে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, সংকুলতা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদেশক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। কততে মৃত্যুবরণ করেছেন এবং জন্ম কততে, জেলার নাম কি, এগুলো তোমরা বেশি বেশি পড়বে। তারপর হচ্ছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। খলিফা আমার প্রতি এই প্রজ্ঞা করেছিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে, মানে কালকে হচ্ছে কল্ল। তদীয় ভাব দর্শনে স্পষ্ট পতিত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। তোমাদের বইটি যেভাবে দাগানো আছে সেভাবে আমি আমার সাথে সাথে যদি তোমরা আবার এই বইটি রিডিং করো তাহলে আশা করি তোমাদের যে জড়তাটি আছে সেটি কেটে যাবে। তোমাদের যে বইটি আছে এই অধ্যায় থেকে সে বইটি তোমাদের কেটে যাবে। ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই অধ্যায়টি আমরা দেখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনা পথিকৃৎ হিসেবে 1865 সালে প্রকাশিত তার বাংলা উপন্যাসে দুর্গেশ নন্দিনী বাংলা কথাসাহিত্যের এক নবদিগন্ত উন্মোচন করে। তার অন্যান্য উপন্যাস হল কপালকুণ্ডল, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরী, রাজধানী, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দপাঠ, দেবী, চৌধুরানী ও সীতারাম। কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালে 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। তার জন্মসাল এবং মৃত্যুসালে তোমরা মনে রাখবে, এটি তোমাদের পরীক্ষার মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নটির মধ্যে আসতে পারে। বৈশাখ মাসে বিবাহের মাস, আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিয়েছি। মল্লিকা ফুলের বিবাহ, পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা বারগ্রস্ত। জবা এই বিবাহের অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী কন্যাকর্তা চাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক পায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থায় সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ দর্শনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন যে গুন 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 মেয়ে আছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর প্রশাসন গ্রহণ করিয়া বললেন, গুন 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 মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে দক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন 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 দেখিতে চাই, ঘুমটা খোল। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখিয়ে দিয়েছি। তারপর আমরা দেখব যে তোমাদের যে সুবা কবিতা, সুবা রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার
জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহীশ্বর দেবনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি কবিতার উন্মেষ ঘটে। মাত্র ১৫ বছর বয়সে তার বনফুল কবিতা প্রকাশিত হয়। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একাধারে সাহিত্য, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলকা, পূর্ণমোষ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পচ্ছ গল্পগুচ্ছ, বিচিত্র পবনের বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২২শে শ্রাবণ ১৩৪৮ সালে ৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ কলকাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোমরা এই শেষ নিঃশ্বাস সে মৃত্যুবরণ করেছেন এই সালগুলো তোমরা মনে রাখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার যে সুপার সাজেশনটি আছে সেটি আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের আলোচনা করে নিলাম। পরবর্তী ভিডিও তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে। আর পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।